মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা, চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। পার্বত্য জনগোষ্ঠীর সমস্যা থাকলেও সমাধানযোগ্য বললেন প্রধান উপদেষ্টা। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার তাগিদ, তারুণ্যের উৎসবে পাহাড়িদের যোগ দেওয়ার আহ্বান। এবং সৈকতের শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন, ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটো সেশন, ছবি তুললেন ক্রিকেট প্রেমীরা। মাঠের পারফরমেন্সে আবারও ফিরিয়ে আনার আশা। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে কোনো সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার। দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে একথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। মুক্তিযোদ্ধা না হয়েও রাষ্ট্রীয় সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ভুয়া সনদধারীরা তালিকা থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। চাকরি থেকে অব্যাহতি সহ শাস্তির হুঁশিয়ারিও তার। মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 12.5 বছরের কম ছিল তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে বলেও জানান তিনি। মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন উপদেষ্টা। স্বাধীনতার 53 বছরেও চূড়ান্ত হয়নি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা। সপ্তম দফায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য তালিকা করতে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট বোর্ড ও নির্বাহী কমিটি। বিষয়টি নিয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কেউ যদি স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে তবে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। তবে মন্ত্রণালয় খুঁজে বের করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। ও মুক্তিযোদ্ধা যারা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে উনি চাকরি নিয়েছেন, সে চাকরি থেকেও তো উনি ওনাকে যাইতে হবে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফারুক ই আজম। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবস দুটি উদযাপনের কথা জানান তিনি। মহান বিজয় দিবস 2024 যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে বঙ্গভবনের পাশাপাশি সারা দেশের মহানগর, জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। এখানে মুক্তিযোদ্ধা হিসাবে মেহেদী হাসান। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ে জনগোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা থাকলেও তা সমাধানযোগ্য বলেছেন তিনি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হলো জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আর পিছিয়ে থাকা নয়, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে। পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা।
এটা এটা কোনো রকমের গ্রহণযোগ্য না। পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়ে ডক্টর ইউনূসের আশাবাদ, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব, ওইখানে বসে আমরা পরিবর্তন করব। এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। আপনার পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আমরা বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে, সেটি আমাদের এই সুযোগটা আমাদের করে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে সমতলের পাশাপাশি পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চলমান সংস্কারের সমর্থনের পাশাপাশি বিনিয়োগ অব্যাহত রাখবে জাপান। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে নির্বাচনী প্রক্রিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগে টোকিওর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর কোনো জাপানি কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা ছেড়ে যায়নি, বরং বিনিয়োগকারীরা বাংলাদেশে থাকতে ইচ্ছুক। বৈঠকে জাপানের বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আজ 11 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও দিনাজপুর জেলা। নানা আয়োজনের মধ্য দিয়ে জেলাগুলো উদযাপন করা হয় দিবসটি। এই উপলক্ষে সকালে জেলা শহরগুলো থেকে বের করা হয় বিজয় র্যালি। প্রধান প্রধান সড়ক ঘুরে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। চট্টগ্রামে শুরু হলো 6 দিনের বিজয় মেলা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে নগরীর পুরাতন সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এবারের প্রতিপাদ্য চলো দুর্জয়ে প্রাণের আনন্দে। এ সময় বক্তারা ছাত্র জনতার অভ্যুত্থানের মূল্যবোধকে সামনে রেখে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। স্টলের বাইরেও মেলার বিজয় মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালার আয়োজন। আমাদের দৃষ্টি, আমাদের কালচার সবকিছুকে তুলে ধরতে হবে। এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন, যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমাদের কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার, সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি। নারায়ণগঞ্জে তৃতীয় দফায় অভিযান চালিয়ে 2টি কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। দুই মালিককে 2.5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে ফতুল্লার লামাপাড়া ও হাজীগঞ্জ এলাকায় অভিযান চালায় তিতাস। এ সময় টেকনিক ওয়াশ অ্যান্ড ইফেক্ট নামে ডাইং কারখানায় এবং আর ফ্যাশন নামে একটি ওয়াশিং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, এর আগে 2 দফায় কারখানা দুটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। অভিযানের সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার, বার্নার ও কম্প্রেসার সহ বিভিন্ন মালামাল। দেখছেন জনপদের সময়। গত এক সপ্তাহে রাজশাহীতে শীতের তীব্রতা অনেকে বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। হিমেল হাওয়ায় শীত বস্ত্রের অভাবে আঁটোসাঁটো হয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক বলছেন, আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। ভোরের আলো ফুটতেই পূর্ব দিগন্তে উকি দিচ্ছে রক্তিম সূর্যের আভা। এর কিছুক্ষণ পরেই মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা পড়ে সূর্যের আধিক্য। শীতের তীব্রতায় ততক্ষণে পুরো রাজশাহী যেন কুয়াশার চাদরে মোড়ানো। দিনভর রোদের দেখা না মেলায় হিমেল হাওয়া যেন হুল ফোটাচ্ছে মানুষের শরীরে। একটু বেশি হয়েছে ঠান্ডা, শ্বাস রোগ নিয়ে আছে, শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় ব্যস্ততা বেড়েছে লেপ তোশক ও জাজিম তৈরির কারিগরদের। এছাড়া পুরাতন কাপড়ের দোকানগুলোতেও সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার কিনতে ভিড় করছেন নগরবাসী। বিক্রেতারা জানান শীত বাড়ায় বেচাকেনা বাড়ছে তাদের। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক জানান আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন জনপদের সময়। কক্সবাজার সৈকতের বালুচরে জনসমক্ষে উন্মোচন করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার পাশাপাশি ছবি তোলার স্বাদ মেটালেন ক্রিকেট প্রেমীরা। তাদের প্রত্যাশা মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটি আবারও দেশে নিয়ে আসবেন শান্ত মিরাজরা। ঐতিহ্যবাহী শাম্পান নিয়ে করা হয়েছে ট্রফির ফটো সেশন। কক্সবাজারের ঐতিহ্যবাহী শাম্পান, এই শাম্পানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশন। তাই পুরো এলাকায় তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এরপর বক্স থেকে বের করা হয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। শাম্পানের উপর রেখে দীর্ঘ সময় চলে ফটো সেশন। ফটো সেশনের পরপরই কড়া নিরাপত্তার মধ্যে ট্রফি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে। রোদেলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে বালুচরে বিশেষ মঞ্চে সাগরের সামনে রাখা হয় ট্রফিটি। মুহূর্তে চারদিকে ভিড় জমে যায় মানুষের। আইসিসির এই শিরোপা দেখতে বালুচরে ভিড় করেন ক্রিকেট প্রেমী দর্শনার্থীরা। তাদের আগমনে সৈকতে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ। খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। 7 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। বাংলাদেশের জন্য গুড লাক থাকবে যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করে। বিকেল 4টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শনীর পর ট্রফিটি ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয় সুগন্ধা পয়েন্টে। পাকিস্তান আফগানিস্তানের পর সবার আগে কক্সবাজারের দর্শকরা পেলেন স্বপ্নিল এই ট্রফি দেখার সুযোগ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো প্রদর্শনী হলো পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা, চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।